তোমরা যারা এই বছর এইচএস দিতে চলেছো তাদের প্রচুর 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 কোয়েশ্চেন আসছে আমার কাছে, আমার পুরো ইনবক্স পুরো হোয়াটসঅ্যাপে পুরো ভরে যাচ্ছে। সবার একটাই প্রশ্ন, পুরোনো কোয়েশ্চেন ফরম্যাটে শেষবার মতো পরীক্ষা হচ্ছে এবারে, তাহলে এইবার কি কোয়েশ্চেন কি খুব টাফ হবে, খুব কি আলাদা হবে, কোয়েশ্চেন ফরম্যাট কি পাল্টাচ্ছে, নতুন কোনো রকম টাইপের কোয়েশ্চেন আসছে? ফিজিক্সের অবস্থা স্যার খুব খারাপ, বাদবাকি সাবজেক্ট তো ম্যানেজ হয়েই যাচ্ছে, ফিজিক্সে কি করবো বলে দিন। ফিজিক্সে কি কোনো সাজেশন হয় না? আমাদের টিচার তো বলেই দিচ্ছে ফিজিক্সে কোনো সাজেশন হয় না, তাহলে স্যার আমরা কি পড়ে যাবো? প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো করছি, টেস্ট পেপার সলভ করছি, তাতে কি হয়ে যাবে? স্যার আমার তো এখনো রিভিশন পুরো স্টার্টই হয়নি, আমি কিছুদিন আগে বোর্ডস দিলাম, বোর্ডসে যে নাম্বার পেয়েছি সে আর বাড়িতে গিয়ে বলতে পারছি না, সামনে যেই গেল যেইতে যে কি পাবো কোনো আইডিয়া নেই, পুরো সব থেকে খারাপ ফিজিক্সটাই হয়েছে। হ্যাঁ, তোমাদের এইরকম প্রত্যেকের আলাদা রকমের ভাবে মেসেজ আমি পেয়ে আমি পুরো বুঝতে পারছিলাম যে কি করবো না করবো, তাই জন্য ভাবলাম যে সেই মেসেজগুলোর একটা ভিডিওতে রিপ্লাই দেবো, এবং সেখানে আমি লাস্ট এক সপ্তাহ ধরে যত রকমের খুঁটিনাটি কোয়েশ্চেনগুলো স্টাডি করেছি, যত রকমের টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলোকে সব কটাকে স্টাডি করেছি, সেখান থেকে আমি জট ডাউন করে নিচ্ছি সেই ছোট ছোট টপিকগুলো, যেই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবে। এবং নতুন যে কোয়েশ্চেন ফরম্যাট, যেভাবে এখন কোয়েশ্চেন আসছে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক, যেভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেইভাবে আমি তোমাদেরকে দেখাবো যে কোন টপিক থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসছে। আগে অনেক বড় বড় ডেরিভেশন আসতো বা কোন চ্যাপ্টার থেকে নিউমেরিক্যালস বেশি আসতো, সেই জিনিসগুলো কিন্তু পাল্টাচ্ছে। এখন কিন্তু নতুন কোয়েশ্চেন ফরম্যাট যেভাবে আসছে, যেরকম মার্কিং স্ট্র্যাটেজি আসছে, যেরকম ডিমার্কেশন আসছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে জানতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কি পড়বো। যাদের হাতে সময় খুব কম, জাস্ট এই কদিনই, বা হয়তো এখন রিভিশন শুরু করেনি, বা হয়তো দেখেছো ভেবেছো যে কি করবো, ইলেকট্রোস্ট্যাটিক্সের ভিডিও থেকে রিভিশন থেকে স্টার্ট করি, কিন্তু সেটাও করতে পারোনি। কেউ বলছো যে সেমিকন্ডাক্টর থেকে কি আসে আমি জানি না, কেউ বলছো যে কমিউনিকেশন সিস্টেম তো আমাদের স্যার পড়াইনি, কেউ বলছো ডিজিটাল লজিক আমি জানি না, কেউ বলছো যে অ্যাটমসের নিউক্লিয়ার ভালো করে বুঝতে পারছে না, কেউ বলছো লাইটের নিউমেরিক্যাল করতে অসুবিধা হচ্ছে। তো তোমাদের সমস্ত সব প্রবলেমগুলোকে একটা ভিডিওতে আমি পুরো সলভ করার জন্য চলে এসেছি এই ভিডিওটা নিয়ে, এবং এখানে আমি সুন্দর করে প্রত্যেকটা ছোট ছোট করে টপিকে তোমাদেরকে দেখাবো যে কি কি জিনিসপত্রগুলো তোমাদের করতে হবে। চলো দেখো, এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন স্ট্রাকচার, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন আসে না আসে তোমরা ভিডিওটা এক্ষুনি পজ করে এখান থেকে দেখে নাও। আমি দরকার হলে ফ্রেম থেকে সরে যাচ্ছি, তোমরা বুঝে নাও যে কোন কোন টপিক থেকে কি কি কোয়েশ্চেন আসবে, আর এটাই ফলো হবে। এটাই কিন্তু নতুন কোয়েশ্চেনের ফরম্যাটের গাইডলাইন, ঠিক আছে? আশা করি দেখে নিয়েছো। চলো এবারে কি দেখবো, এবারে প্রথম চ্যাপ্টার 1A তড়িৎ ক্ষেত্র, সেটাকে দেখবো। সেটাকে দেখবো যে এখান থেকে দেখো ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে কি পড়ে। ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে কিন্তু দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে বিভবের চ্যাপ্টারটা, পোটেনশিয়ালের চ্যাপ্টারটা, যার মধ্যে ক্যাপাসিটেন্স রয়েছে, আর যেটার মধ্যে কুলম্বস ল রয়েছে, এবং বড় বড় ডেরিভেশনস রয়েছে, গস থিওরেম রয়েছে। সেখান থেকে দেখো 1 নম্বরে কোয়েশ্চেন আসছে দুটো, আর 3 নম্বরে কোয়েশ্চেন আসছে দুটো, ঠিক আছে? তাহলে তোমাকে কি দেখতে হবে, শর্ট কোয়েশ্চেন। দেখো শর্ট কোয়েশ্চেন তো অনেক জায়গা থেকে হতে পারে, শর্ট কোয়েশ্চেন তোমার কি করবে না করবে সেটা নিয়ে যদি তুমি বলো যে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা করে সাজেশন মানে বানাতে, তাহলে কিন্তু তোমরা যদি আমাকে সেটাও বলো না, সেটাও কিন্তু বানিয়ে দেবো। তাহলে সেইটা করতে হবে পরের ভিডিওতে, কিন্তু আপাতত দেখে নাও যে আজকে এইটা যে করাচ্ছি এবং এইটাতে কি মনে হচ্ছে। দেখো শর্ট কোয়েশ্চেনটা যদি বাদই দিই, তাহলে দেখো কি হচ্ছে যে এখানে 3 মার্কসের দুটো কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? 3 মার্কসে যদি দুটো কোয়েশ্চেন আসে, তার মধ্যে নিশ্চয়ই সে আগে যে বড় বড় ডেরিভেশনগুলো দিত, সেই চার্জ রড বা যদি একটা রিং, সেটা চার্জ, তার সেন্টারে কতটা পরিমাণে তোমার ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু এখন আর দেবে না। কারণ দেখো 3 নম্বরে কোয়েশ্চেন হবে, 3 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে তোমাকে জানতে হবে যে কোন কোন জিনিসগুলো ওই কোয়েশ্চেন ফরম্যাটের মধ্যে ফিট হয়। সব থেকে আগে দেখো, আমার এইবারে যতগুলো কোয়েশ্চেন আমি অ্যানালিসিস করেছি, তার মধ্যে সব থেকে বেশি আমি কোয়েশ্চেন যেগুলো পেয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে গস থিওরেম, গস ল, আর কি গসের সূত্রের প্রয়োগ, ঠিক আছে? তোমরা জানো বই খুলে দেখো যে গসের সূত্রের অনেকগুলো প্রয়োগ দেওয়া রয়েছে, ঠিক আছে? সেই প্রয়োগগুলোকে ভালো করে যাও। 3টে প্রয়োগ রয়েছে, আবারও বললাম, আমি আর সেগুলোতে ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, তো আমাকে কম সময় এগুলোকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তড়িতের ফ্লাক্স ডেনসিটি, এই জিনিসপত্রগুলোকে তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে, এবং ফিল্ডের সাথে মানে তড়িৎ ক্ষেত্রের সাথে ফ্লাক্সের কি সম্পর্ক সেইটা আশা করি বুঝতে পারছো যে কোন জায়গাটা কথা বলছে। সেইখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে দ্বিমেরুর কারণে তড়িতের ক্ষেত্র, ঠিক আছে? এই দেখো দ্বিমেরু থেকে কিন্তু যে ডেরিভেশনগুলো সেগুলো কিন্তু খুব একটা বড় ডেরিভেশন নয়, ঠিক আছে? সেগুলো কিন্তু অল্প অল্প করলে হয়ে যাবে। ওই সেই মাঝখান থেকে কি হবে, ওই অক্ষের উপরে থাকলে কি হবে, বা র্যান্ডম পয়েন্টে থাকলে কি হবে, ওই ডেরিভেশনগুলোর কথা বলছি। ওই ডেরিভেশনগুলো খুব ইম্পর্টেন্ট, ওটা আসে।
আর কি বাহ্যিক ক্ষেত্রে দ্বিমেরু, বাহ্যিক ক্ষেত্রে দ্বিমেরু মানে যদি একটা তড়িৎ দ্বিমেরু থাকে এবং বাইরে থেকে যদি একটা তড়িৎ ক্ষেত্র ওর মধ্যে দেওয়া হয়, ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, তাহলে ওর মধ্যে যে টর্ক তৈরি হয়, টর্কের ফর্মুলা কি, কতটা ওয়ার্ক ডান করতে হয় যে টর্ককে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাতে, আমি ওই প্রবলেমগুলোর কথা বলছি, ওই ডেরিভেশনগুলোর কথা বলছি। ওই ডেরিভেশনগুলো এই বছরে কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশনগুলোর মধ্যে একটা। বড় ডেরিভেশনগুলো তেমন কিন্তু আর আসবে না, ছোট ছোট অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বেশি আসবে। তাই জন্য এই টপিকগুলোকে সব থেকে আগে করে নাও। চলো আমাদের এখান থেকে এই জিনিসগুলো করলে মোটামুটি তোমাদের সিলেবাসে যা রয়েছে সেখান থেকে 90% কোয়েশ্চেন কমন পেয়ে যাবে, রাইট? এখান থেকে আর কিছু ভাবতে আমি তোমাদের যাদের অবস্থা খুব খারাপ ভাবছো যে কি করে করবে, তাহলে এই জাস্ট টপিকগুলোকে জাস্ট দেখে নাও। তোমাদের যদি টিচারের নোটস থাকে বা যদি তোমাদের বই থাকে সেখান থেকে যেখানে পারো না কেন এই ছোটো ছোটো টপিকগুলো দেখে যাও, খুব তাড়াতাড়ি রিভাইজ করো। আমার প্ল্যান হচ্ছে 16 ঘন্টার মধ্যে এই পুরো চ্যাপ্টারটার টপিকটা রিভাইজ করা, মানে প্রত্যেকটা আমি টপিক ধরবো, এই জিনিসগুলো যদি দেখে যাও তাহলে আমি মনে হচ্ছে, আমি একটা এক্সপেরিমেন্ট করেছি সেখান থেকে দেখেছি 16 ঘন্টার মধ্যে কিন্তু এই টপিকটা পুরো রিভাইজ হয়ে যাবে। যতটা সময় রয়েছে তার মধ্যে 16 ঘন্টাটা কিন্তু অত্যন্ত কম সময়। তুমি যদি এই জিনিসপত্রকে ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমাকে দেখতে হবে না, তাহলে তুমি ডেফিনেটলি ফিজিক্যাল রিটার্ন নিয়ে চলে আসবে। এটা আমি নয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। চলো পরেরটা দেখি, সমান্তরাল পাতধারকের ধারকত্ব। ঠিক আছে, দেখো এটা তো তোমাদের মনেই আছে যে যদি পাতধারক থাকে তার মধ্যে কি থাকে, চার্জ থাকে, তখন তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড থাকে, তার মধ্যে বিভব থাকে, তো তখন তার মধ্যে ক্যাপাসিটার থাকে, ক্যাপাসিটেন্স কত হয়, K∈A/D। আশা করি ফর্মুলাটা মনে আছে, ওই ফর্মুলাটার কথা বলছি এক্স্যাক্টলি। তারপরে কি আছে, তারপরে সমবিভব তল। সমবিভব তল মানে কি, যেখানে পোটেনশিয়াল সবসময় সেম থাকে, একই বিভব থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, একে অপরকে কাট করে না, কেন করে না, সেই সমস্ত প্রশ্নগুলোর কথা বলছি। তারপরে ধারকের সঞ্চিত শক্তি ½ CV²Q²/2C, এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সেখান থেকে কিন্তু ডেরিভেশন আসবে। কারণ তোমাদেরকে বলে দিয়েছি এই দুটো চ্যাপ্টার, আগের যে চ্যাপ্টারটা ছিল এবং এই চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টার মিলিয়ে কিন্তু 3 নম্বরে কিন্তু দুটো কোয়েশ্চেন আসবে। তার মধ্যে আমার বেট হচ্ছে ওইখান থেকে একটা 3 নম্বর, এখান থেকে একটা 3 নম্বর আসবে, রাইট? ওকে। আধানের বিভব শক্তি, এই যে 4টে টপিকের কথা বললাম, এই টপিকগুলোর মধ্যে ভালো করে দেখেছো একটা না একটা জায়গা থেকে 3 নম্বর কোয়েশ্চেন আসছেই আসছে। তারপরে দেখো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ চ্যাপ্টারটা দেখো যখন বলবো, এখানে দেখো কি আছে, শর্ট কোয়েশ্চেন আছে 1 নম্বরের একটা, 2 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে একটা, আর 5 নম্বরের কোয়েশ্চেন একটা। ব্যাস, এই 5 নম্বরের কোয়েশ্চেনটা করতে গেছে, এটা তোমাদের সব থেকে আগের টার্গেট। 5 নম্বর কোয়েশ্চেনটা আসে হচ্ছে কারশফ ল। কারশফ লর মধ্যে কি থাকে, KCL আর KVL। একটা কারশফের তড়িতের সূত্র, একটা হচ্ছে কারশফের ভোল্টেজের সূত্র। ওই ভোল্টেজ সূত্র থেকে একটা প্রবলেম দিয়ে দেয়, তোমরা জানো কিরকম প্রবলেম হয়, প্রত্যেকটা প্রবলেম ওই এরকমই দেখতে হয়। এইরকম লুপ ঘুরিয়ে ঘুরিয়ে যে প্রবলেমগুলো করতে হয়, এক্স্যাক্টলি ওই প্রবলেম। ওখান থেকে 5 নম্বর ছাঁকা কোয়েশ্চেন আসে, প্রত্যেকবার আসে। আর কোয়েশ্চেনের টাইপটাও পাল্টায় না, মাঝে মাঝে কোয়েশ্চেন রিলেটেডও পাল্টায় না। তুমি টেস্ট পেপারে খুঁজে দেখবে ওই প্রবলেমটা পেয়েই যাবে, ওই প্রবলেমটা করে দাও, ওই প্রবলেমটাই আসবে এক্স্যাক্টলি। 5 নম্বর কোয়েশ্চেন কিন্তু এই পুরো তড়িৎ প্রবাহের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখান থেকে 5 নম্বর কোয়েশ্চেন আসতে পারে। 5 নম্বর কোয়েশ্চেন আসার জায়গাটাই হচ্ছে ওটা। আর কি 2 নম্বরের কোয়েশ্চেন, 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য কি করবে, হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ মানে রেজিস্ট্যান্সের কি হয়, ওই রোধের যেটা হয় সমান্তরাল শ্রেণীবিন্যাস, সেখানে দেখবে হুইটস্টোন ব্রিজ টাইপের প্রবলেম থাকে, মডিফাইড হুইটস্টোন ব্রিজ টাইপের প্রবলেম থাকে। এই রকম যে প্রবলেমগুলোর কথা বলছি, এখানে তোমাকে তুল্য রোধ বার করতে হবে, সেই ভিডিওটার কথা বলছি, সেই টপিকটার কথা বলছি। সেই টপিকটাকে ভালো করে দেখে যাও, ওখান থেকে কোয়েশ্চেন আসবে কিন্তু। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ বলতে গেলে শুধু হুইটস্টোন ব্রিজের কার্যপ্রণালীর কথা বলছি না, কিন্তু হুইটস্টোন ব্রিজের যে P/Q = R/S, ওই ফর্মুলাটা ব্যবহার করে যেখান থেকে ওই অঙ্কগুলোকে সলভ করা হয়, ওই ভিডিওটার কথা বলছি, ওই ভিডিওটা না, ওই টপিকটার কথা বলছি, ওই কোয়েশ্চেনগুলোর কথা বলছি। ওই কোয়েশ্চেনটাকে ভালো করে করবে। প্রবাহ বেগ, ড্রিফট ভেলোসিটি, I = NEAVD, ওই ফর্মুলাটা ওখানে ছোটখান থেকে ওখানে 2 নম্বরের কোয়েশ্চেন দিয়ে দেবে। কোষ, তড়িৎচালক বল ও আভ্যন্তরীণ রোধ, এই টপিকটাতে কি দেবে, এই টপিকটাতে তোমাকে ধরো তুল্য রোধ দিল অথবা বার করতে দিল, অথবা তুল্য তড়িৎচালক বল বার করতে দিল, অথবা ওই যে কোয়েশ্চেনটা রয়েছে যেখানে একটা শ্রেণী থাকে, মানে একটা শ্রেণী আর প্যারালাল থাকে, একটা মিক্সড কম্বিনেশন থাকে, অনেকগুলো একটা শ্রেণীতে থাকে সেল, ঠিক আছে, আর সেরকম অনেকগুলো দিয়ে থাকে। সেখান থেকে বলে যে কোন শর্তে ওই গোটা বাইরের বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ম্যাক্সিমাম হবে। আশা করি বুঝতে পারছো, একটুখানি বইটা খুলে দেখবে, যে ওই দেখবে ওইটা নিশ্চয়ই রয়েছে, ওইটার কথা বলছি। তারপরে কি শ্রেণী ও সমান্তরাল কোষের সংযোগ, ঠিক আছে, আবার শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, ওখান থেকে কোয়েশ্চেন আসে। 2 নম্বরের কোয়েশ্চেন, ওখান থেকে একটা কমপ্লেক্স তোমাকে সার্কিট দেবে, সেখান থেকে সিম্পলিফাই করে তোমাকে দেখাতে হবে। ওই প্রবলেম 2 নম্বরে এখান থেকেই চলে আসবে, রাইট? ওকে, চলো পরের টপিকটা, বায়ো-সাভার্টস ল। কোন টপিক থেকে? মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, এই টপিক থেকে। এই টপিকটা কিন্তু ডেরিভেশনের টপিক, ঠিক আছে। এই টপিকতে কিন্তু খুব একটা নিউমেরিক্যাল আসে না, যা আসে
পুরো কমপ্লিটলি আসে ডেরিভেশন থেকে। সেখান থেকে কী করবো, সব থেকে পরে বায়োসাভার্টস ল। বায়োসাভার্টস ল থেকে কী করবে, দেখবে সেই আবার দুখানা বড় ডেরিভেশন, সেই দুখানা বড় ডেরিভেশন করতে হয় অ্যাম্পিয়ার সার্কিটের সূত্র, এখান থেকে ছোট ডেরিভেশনগুলো করতে হয়, এখান থেকে 3 নম্বর ডেরিভেশন, এখান থেকে 2 নম্বর ডেরিভেশন, মাথায় থাকে যেন। আর কি থাকে, চলমান কয়েল গ্যালভানোমিটার, মুভিং কয়েল গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের কার্যপ্রণালী, ঠিক আছে। গ্যালভানোমিটার থেকে আর কি জিনিসপত্র করা যায়, গ্যালভানোমিটার থেকে অ্যামিটার করা যায়, গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার করা যায়, কীভাবে করা যায়, শান্ট কাকে বলে, ওই টাইপের কোয়েশ্চেনগুলো কথা বলছি। দেখো এখানে ম্যাগনেটিক এফেক্ট আর ম্যাগনেটিজম এই দুটোকে একসাথে করেছি, করে দেখো দুটো শর্ট কোয়েশ্চেন, একটা শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ দুটো, একটা শর্ট কোয়েশ্চেন, 2 নম্বরের কোয়েশ্চেন একটা, 3 নম্বরের কোয়েশ্চেন দুটো, ঠিক আছে। ম্যাগনেটিজম থেকে কোয়েশ্চেন কম আসে, এই ইলেকট্রোম্যাগনেটিজম থেকে কোয়েশ্চেন কিন্তু বেশি আসে। এই যে 3 নম্বরে যে দুটো, তার মধ্যে একটা চলে আসতে পারে অ্যাম্পিয়ার সূত্র থেকে, একটা ধরো গ্যালভানোমিটারে কোনো একটা প্রবলেম দিয়ে দিল, অথবা বায়োসাভার্টস থেকে কিছু একটা দিয়ে দিল, আর একটা 3 নম্বর আসলো পরের টপিকটা থেকে, যেটা আমি এক্ষুনি কভার করব। আর শর্ট কোয়েশ্চেন তো বুঝতেই পারছো, সেখানে জানতেই হবে। চলো পরের টপিকটা কি, চুম্বকত্ব। এখানে কি চুম্বকীয় দ্বিমেরুকরণের কারণে চুম্বকীয় ক্ষেত্রের তীব্রতা, ঠিক আছে। তোমরা জানো যে ডাইপোল হয়, কিসের ডাইপোল হয়, ম্যাগনেটিক ডাইপোল, ওই যে দণ্ডচুম্বক যেগুলো হয় ছোট ছোট, সেখান থেকে ওর যে ডেরিভেশনগুলো রয়েছে, যেগুলো ইলেকট্রোস্ট্যাটিক্স যেগুলো পড়েছিল একদম সেই রকম, কখনো যদি অক্ষের মধ্যে থাকে, লম্ব সমদ্বিখণ্ডকের মধ্যে থাকে, বা যদি থাকে হচ্ছে যে কোনো একটা র্যান্ডম পয়েন্টের মধ্যে, সেইখানে যে ডেরিভেশনগুলোর কথা, সেইগুলোর কথা বলছি। দ্বিমেরুর উপরে টর্ক, যদি বাইরে যদি একটা চুম্বক ক্ষেত্র থাকে, ও কত, তার মধ্যে যদি একটা দণ্ডচুম্বকে রাখা হয়, যদি একটা দ্বিমেরুকে রাখা হয়, তাহলে কতটা টর্ক তৈরি হয়, সেই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেই কোয়েশ্চেনগুলো এবছর আসবে বলে আমার মনে হচ্ছে। তারপরেরটা কি, পদার্থের চুম্বক পদার্থ, দেখবে 3 রকমের যে অবজেক্ট রয়েছে, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, আর হচ্ছে প্যারাম্যাগনেটিক, যেরকম হচ্ছে পরাচুম্বক, তারপর হচ্ছে অয়স্চুম্বক, আর হচ্ছে আরেকটা কি একটা ছিল, ভুলে গেছি, ইংলিশ টার্মগুলো মনে থাকে, বাংলা টার্মগুলো ভুলে যাই মাঝে মধ্যে, ঠিক আছে। তো ওইখানে দেখবে যে একটা বড় চার্ট রয়েছে, সেই চার্টের মধ্যে 3খানা জিনিসের যে পার্থক্যগুলো রয়েছে, সেইখানে ছোট ছোট জিনিসপত্রগুলো, সেই জিনিসটাকে ভালো করে দেখে নাও, তাহলে দেখবে যে ওইখান থেকে কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে। কারণ ওই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু 10 বছর আগে আসতো, এখনও আসে। এই টপিক থেকে সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে ওটাই, যে ওই 3টে টাইপের ম্যাগনেটিক জিনিসের মধ্যে পার্থক্য। ফাইন, ওকে। চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে প্রতিবর্তী প্রবাহ, এসি কারেন্ট। এসি কারেন্ট কি, এসি কারেন্ট আবার কি কথা, অল্টারনেটিং কারেন্টকেই তো এসি বলে, তাহলে এসি পরে কারেন্ট বলতে নেই, মনে থাকবে। তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে পরিবর্তী প্রবাহ ও পরিবর্তী প্রবাহ, ভোল্টেজের শিখর, মানে পিক কারেন্ট আর আরএমএস কারেন্ট। দেখো পিক কারেন্ট বলতে কি, ছোট্ট করে জিনিসটা বলে দিই, যদি একটা এসি, এটা যদি এসি কারেন্ট হয়, এই যে হাইয়েস্ট ভ্যালু, ঠিক আছে, ধরো এটা I0, এটা কি বলছে পিক কারেন্ট, আরএমএস ভ্যালু মানে হচ্ছে এটাকে যদি আমি ডিসিতে কনভার্ট করি, তাহলে যে কারেন্টটা পাবো সেটা কত হবে, সেটা হবে I0/√2, ঠিক আছে। চলো সাজেশন দিতে দিতে কোয়েশ্চেনে সলভ করে দিলাম। এই জিনিসগুলো থেকে কিন্তু ছোট ছোট করে কোয়েশ্চেন আসবে। আর কি, এসি সার্কিটের গড় শক্তি, পাওয়ার কি, কত রকমের পাওয়ার হয়, রিয়েল পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। সেখানে পাওয়ার ফ্যাক্টর কি কাজে লাগে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আসবে, পাওয়ার ফ্যাক্টর থেকে কোয়েশ্চেন আসে। আর এটা তো বলতেই হবে না যে আরএলসি সিরিজ সার্কিট, আরএলসি সার্কিট মানে কি, একটা সবকটা শ্রেণীতে রয়েছে, আর কি রয়েছে, একটা রেজিস্ট্যান্স রয়েছে, একটা ইন্ডাকটেন্স রয়েছে, একটা ক্যাপাসিট্যান্স রয়েছে, তিনটাকে আমি একসাথে কানেক্ট করে দিয়েছি, এবং তার মধ্যে যখন কারেন্ট যাচ্ছে তখন সেখানে ফেজার ডায়াগ্রাম যেটা ড্র করতে হয়, কি করে ড্র করতে হয় মনে করে, ওখানে অনেকগুলো কেস আছে, সেখান থেকে রেজোনেন্স পড়তে হবে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পড়তে হবে। ওই যে পুরো টপিকটা আরএলসি সিরিজ সার্কিটের, ওখান থেকে যেন কোনো কোয়েশ্চেন যেন ভুল না হয়। তোমরা যদি বলো যে স্যার আরএলসি সিরিজ সার্কিটের উপর একটা আলাদা করে ভিডিও করে দিন, আমি করে দেবো, কিন্তু ওই টপিকটা তোমরা ভালো করে পড়বে, কারণ ওখান থেকে কোয়েশ্চেন আসেই আসে। এসি সব থেকে ক্রিটিক্যাল জায়গা, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু ওটাই। আর কি, আর এই ছোট ছোট দুটো জিনিস, ছোট ছোট বললে ভুল হবে, এসি জেনারেটর কি, এসি জেনারেটর কার্যপ্রণালী, কি করে দুটো চুম্বক ক্ষেত্র রাখা হয়, চুম্বক ক্ষেত্রের মাঝে একটা কয়েল রাখা হয়, কয়েলটা যখন ঘোরে তখন ওর মধ্যে কতটা ফ্লাক্স তৈরি হয়, কতটা ইএমএফ জেনারেট হয়, সেখান থেকে এসির কার্যপ্রণালী, ওই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, ওটা পরীক্ষায় আসে। আর ট্রান্সফরমার কিন্তু অত কিছু বলার নেই, ট্রান্সফরমারের কার্যপ্রণালী তোমায় জানতে হবে, স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে, স্টেপ ডাউন ট্রান্সফরমার কাকে বলে, তারপর সেখান থেকে ট্রান্সফরমার মধ্যে যে বিভিন্ন লসগুলো রয়েছে, কোর লস, কপার লস, এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস, সেই সমস্ত জিনিসপত্রগুলোকে পড়তে বলছি। ট্রান্সফরমারের লস থেকে কিন্তু খুব একটা কোয়েশ্চেন দেয় না, আমার মনে হয় ট্রান্সফরমার থেকে যেহেতু শুধুমাত্র ওয়ার্কিং প্রিন্সিপাল দেয়, এই বছর কিন্তু ট্রান্সফরমার লস থেকে কোয়েশ্চেন আসার চান্সেস কিন্তু অনেক বেশি। পরের টপিকে চলে যাই। পরের টপিকে কি রয়েছে, পরের টপিকে রয়েছে হচ্ছে আমাদের সবার ভয়। তোমরা সবাই একটা কথা বলে যে আলোই হচ্ছে তাদের জীবনের সব থেকে বড় অন্ধকার, যবে থেকে আলো পড়তে শুরু করেছি তবে থেকে আর পুরোনো জিনিসপত্রগুলো পড়ার সময় পাচ্ছি না। এক্স্যাক্টলি, লাইট হচ্ছে সব থেকে বড় চ্যাপ্টার, তবুও আমাদেরকে ওই চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেক নাম্বার পাওয়া যাবে, আর সেই নাম্বারটা আমাদের কিন্তু উদ্ধার করতে হবে, পরীক্ষায় কিন্তু ছেড়ে আসাটা কোনো অপশন নয়। লাইটটাকে যদি আমাদের অসুবিধা হয়ে থাকে, এই কয়েকটা টপিক করে যাও, পুরো কোয়েশ্চেনটাকে সলভ করে এসো। দেখো লাইটে কি রয়েছে, অপটিক্সে কি যাচ্ছি, এমসিকিউ কোয়েশ্চেন দুটো, শর্ট কোয়েশ্চেন একটা, 3 নম্বরের কোয়েশ্চেন,
দুটো 5 নম্বরের কোয়েশ্চেন একটা 5 নম্বরের কোয়েশ্চেন একটা আসে, সেটা কি থাকে, জেনারেলি নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকে। কোত্থেকে দেয়, সেই লেন্সের পরে যে অঙ্কগুলো রয়েছে, যে ধরো একটা ছোট কি যেরকম বলে পেপার ওয়েট রয়েছে, এই দিক যদি কাঁচের বল রয়েছে, ভিতর দিকে যদি এই দিক থেকে দেখি মনে হচ্ছে অবজেক্টটা সামনে আসছে এতটা, ওই দিক থেকে দেখি তাহলে অবজেক্ট এত সামনে চলে এসছে। বা কখনো একটা লেন্স একটা মিররকে একসাথে রাখলাম, দুজনের ইমেজ একটা জায়গাতেই তৈরি হচ্ছে, একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ওই যে টাইপের প্রবলেমগুলো ওইখান থেকে কোয়েশ্চেন আসে। এই কোয়েশ্চেনগুলো করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, বাট তোমরা যে বইগুলো ফলো করো না কেন সেখান থেকে স্ট্যান্ডার্ড যে প্রবলেমগুলো সেগুলো যদি করে যাও, ওখান থেকে কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। তুমি যদি ছায়া বই ফলো করে থাকো সেখান থেকে দেখবে 6টা কি 7টা এরকম কোয়েশ্চেন রয়েছে। পুরো এই কোয়েশ্চেনগুলো ভালো করে ধরে পড়ে যাও, ঠিক আছে, মুখস্থ করতে বলছি না, ভালো করে বুঝে যাও। ভালো করে যদি বুঝে যাও, ওই 5টা কি 6টা কোয়েশ্চেন থেকে প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন দেয়, তোমরা দেখতেই পাবে ওখানে এইচএস সলিউশনের মধ্যেও, ওই সাজেশনের মধ্যেও থাকে ওটা, বা যদি প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে কোয়েশ্চেনের মধ্যে ওটা কিন্তু থাকে। ওই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে যাবে। ওকে, তাহলে আর কি থাকবে এই বছর সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য না, সিবিএসির জন্য বলে রাখছি আমি, সেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। ঠিক আছে, যেখান থেকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি করে কাজ করে, অ্যাস্ট্রোনমিক্যাল মাইক্রোস্কোপ কি করে কাজ করে, তাদের কোনো বাইরের লেন্সটা তো বড় হয় কেন, তাদের ফোকাল লেন্থের মধ্যে সম্পর্ক কি, এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু খুব আসে। এই যে 3 নম্বরে 2টো কোয়েশ্চেন আসে বলছিলাম, তার মধ্যে একটা কোয়েশ্চেন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে আসার কিন্তু চান্সেস সব থেকে বেশি। আর কি গোলকীয় পৃষ্ঠের প্রতিসরণ, যেটা অলরেডি বললাম, সেই সব দিন চলে গেছে যেখানে আগে রে ডায়াগ্রাম আসতো, তোমাকে বলতো যে লেন্সের একটা অবতল লেন্সের সামনে একটা অবজেক্ট রাখলাম, বলো কোথায় গিয়ে সেখানে ইমেজ তৈরি হবে, প্রতিবিম্ব টাইপ সম্বন্ধে বলো, সেটা বিবর্ধিত নাকি অবমিত সেসব বলো। সেই সব কিন্তু কোয়েশ্চেন কিন্তু আর দেবে না তোমাকে, এখান থেকে কিন্তু কি দেবে, এখান থেকে ওই যে বললাম বড় কোয়েশ্চেন 5 নম্বরের, সেই কোয়েশ্চেনটা কিন্তু দেবে। আর যদি কি থাকে, আর থাকবে লেন্সের কোয়েশ্চেন থাকলেও থাকতে পারে। কিরকম লেন্সের কোয়েশ্চেন থাকবে, ধরো মনে করো একটা লেন্স আর একটা লেন্সকে পাশাপাশি রাখা হলো, কম্বিনেশন অফ লেন্স তৈরি হয়ে গেল, এই টাইপের নতুন টাইপের কিছু কোয়েশ্চেনগুলো যেগুলো অন্যান্য বোর্ডে খুব আসতো, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু তেমন একটা আসতো না, সেই জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। এটাই আমার মনে হচ্ছে এই বছর, যে লেন্স থেকে প্রত্যেক বছর এই জায়গাতে কোয়েশ্চেন তো দেয়, কিন্তু এই বছর কোয়েশ্চেনটা মনে হচ্ছে ওই জায়গা থেকে আসবে। চলো পরেরটা কি, প্রিজমে খুব ভালো করে জানো, প্রিজমের 2টো বড় বড় ডেরিভেশন রয়েছে আর একটা ছোট ডেরিভেশন রয়েছে। ডেরিভেশনটাকে ছেঁকে পুরো মুখস্থ করে চলে যাও। তুমি জানি না তুমি কি করে করবে, তুমি প্র্যাকটিস করে করো বা তুমি ভিডিও দেখে করো, বারবার করে বুঝে নিজে খাতায় প্র্যাকটিস করো, বারবার করে করো, আমি জানি না, জাস্ট এটা তোমাকে করতেই হবে। ডেরিভেশন ছেড়ে যাওয়াটা কোনো অপশন নয়। আমি জানি ডেরিভেশনটা খুব বড়, ডেরিভেশনটা মাথায় রাখতে খুব অসুবিধা। ডেরিভেশন প্রত্যেকটা যখন ডেরিভেশন করো, ভিতরে একটা না একটা জায়গায় এমন ক্রিটিক্যাল একটা পয়েন্ট থাকে, সেই জায়গাটা করতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে আইদার কোনো না কোনো জায়গায় ট্রিগোনোমেট্রি ঢুকিয়ে দেওয়া হয়, না আইদার কোনো না কোনো জায়গায় একটা অ্যাজাম্পশন ঢুকিয়ে দেওয়া হয়, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখাটা খুব ডিফিকাল্ট। তবুও বলবো যে ফিজিক্সে ভালো করতে গেলে, অ্যাটলিস্ট ক্লাস 12-এ ফিজিক্সে ভালো করতে গেলে ডেরিভেশন তোমার স্ট্রং হওয়া দরকার। ডেরিভেশন গেম ইজ দি অনলি গেম, সো ইউ উইন ইন ফিজিক্স। আর এছাড়া কিচ্ছু বলবো না। এটাই তুমি যদি পুরো ভিডিওটা নাও যদি দেখো, জাস্ট এই কথাটা মনে রাখো, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। তুমি চোখ বন্ধ করে যত বড় ডেরিভেশনগুলোকে ভালো করে যাও, বড় ডেরিভেশনগুলোকে যদি পারো খুব ভালো করে কথা, ছোট ডেরিভেশনগুলো কিন্তু এখন বেশি আসে, ওইগুলোকে আগে করে যাও। আচ্ছা, আর কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, ওটার শর্ত কি এবং ওটা কোথায় ব্যবহার করা হয়, আলোকীয় তন্তু অপটিক্যাল ফাইবার, সেটা কিভাবে কাজ করে, কোর ক্ল্যাডিং কিভাবে কাজ করে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে কিভাবে আসছে, এই টপিকটাকে ওই জায়গাটাকে ভালো করে রাখবে, ঠিক আছে, ওই জায়গাটা যেন ভুল না হয়। আর কি লেন্স মেকার্স ফর্মুলা, এটা তো একদম সেই জবে থেকে আমি জন্মায়নি তার আগে থেকে এই কোয়েশ্চেনটা আসছে, আর এই কোয়েশ্চেনটা এখন অবধি এসে থাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। সামনের বছর থেকে একটা মেজর মডিফিকেশন আসছে, তোমরা সবাই জানো, যারা এই বছর ক্লাস 12 পড়ছো এই সিলেবাসের জন্য তোমাদের এটা লাস্ট ইয়ার। কিন্তু তবুও বলবো, এই গোটা যতগুলো আমি সাজেশন বললাম তার সব থেকে পুরনো, সব থেকে বুড়ো বয়স্ক লোক হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা। মানে এক মনে হয় যতবে থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে তবে থেকে এই কোয়েশ্চেনটা আসছে, আর এই কোয়েশ্চেনটা আসতেই থাকে। অপটিক্সের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা, তার প্রুফ, তার ডেরিভেশনটা আসে, ঠিক আছে। ওকে, মাথায় থাকে জানো, এই জিনিসপত্রগুলোকে করে যেও। এবারে কি বলবো, এবারে বলবো হচ্ছে ওয়েভ অপটিক্সের মধ্যে কি থাকে, ওয়েভ অপটিক্সের মধ্যে জাস্ট 3টেই টপিক করে যাও, ব্যাস, তোমাকে কিচ্ছু করতে হবে না। প্রথম কি করে যাবে, হাইগেনস প্রিন্সিপাল, হাইগেনের নীতি কি, ওই যে রশ্মিগুচ্ছ তার যে নীতিটা, সেখান থেকে কি প্রতিফলন এবং প্রতিসরণ, এই জিনিসটাতে যে প্রুফ করতে দেবে, যে প্রুফ করো হাইগেনের প্রিন্সিপাল থেকে যে কিভাবে প্রতিফলনের প্রতিসরণ কাজ করে। এই জিনিসটা কিন্তু একটু আজকাল নতুন আসছে, এটা সিবিএসই বোর্ডে আগে বেশি আসতো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও একবার দুবার করে এসেছে। আর তারপরে হয়ে যাবে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াংস ডাবল স্লিট সেখানে হবে, সেখানে সেন্ট্রাল ম্যাক্সিমা, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে তফাৎ,
ব্রাইট ফ্রিঞ্জ থেকে ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ থেকে ডার্ক ফ্রিঞ্জ, একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে অন্য ব্রাইট ফ্রিঞ্জ, সেইটার মধ্যে যে থিকনেসের তফাৎ, বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই ডি, এই ফর্মুলাগুলো যেন তোমাদের এবং সমস্ত অঙ্ক যেন থাকা উচিত। দেখো রে অপটিক্স থেকে নিউমেরিক্যাল যত টাফ, ওয়েভ অপটিক্স থেকে কিন্তু নিউমেরিক্যাল ততটাই সোজা। জাস্ট একটাই ফর্মুলা, বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই ডি, ব্যাস শেষ। গোটা ওয়েভ অপটিক্স শেষ, একটাই ফর্মুলা, ওয়েভ অপটিক্স শেষ। তুমি যদি ইয়াংস ডবল স্লিট থেকে তুমি কি করে ইন্টারফারেন্স করবে, কিন্তু তুমি যদি পোলারাইজেশন করতে চাও, তুমি যদি করতে চাও ডিফ্র্যাকশন, তখন কি হবে, তখন ওই ফর্মুলাটা ইউজ হবে। পোলারাইজেশন থেকে যাই হোক অঙ্ক তো দেবে না, ডিফ্র্যাকশন থেকে দেবে অথবা ইন্টারফারেন্স থেকে দেবে, সেই জায়গায় একটাই ফর্মুলা ইউজ করা হয়। এখানে ল্যামডা ডি বাই ডি, আর যদি ডিফ্র্যাকশন হয় ল্যামডা ডি বাই এ। এখানে হচ্ছে ডিটা কি, দুটো স্লিট, দুটো ফুটো, তার মধ্যে হচ্ছে ডিফারেন্স। আর এটা কি, এটা হচ্ছে অ্যাপারচার, যেখানে যে বড় যেটা ফুটো, যেখানে ডিফ্র্যাকশনটা হচ্ছে সেইটা। এই জিনিসটাকে জাস্ট করে দেবে। ডিফ্র্যাকশন থেকে একটাই কোশ্চেন আসে, সেটা হচ্ছে সবসময় জানো যে ওর সেন্ট্রাল ম্যাক্সিমার উইথ কত জিজ্ঞেস করে। নর্মালি কি হয় যে ইয়াংস ডাবল স্লিট থেকে যেটা পাই সেটা ডাবল হয়, এটা যেন মাথায় থাকে। ওখানে কি হয় যে ল্যামডা ডি বাই ডি, ওটা কি হয় 2 ইন্টু ল্যামডা ডি বাই এ। এই জিনিসটাকে বুঝে যাও, তাহলে ডিফ্র্যাকশন থেকে ওই কোয়েশ্চেনগুলো তোমার সলভ হয়ে যাবে। দেখো চটচট করে কিন্তু রিভিশনও খানিকটা হয়ে যাচ্ছে আমাদের সাজেশনগুলো ডিসকাস করতে করতে। ভেরি গুড। আর কি, আর হচ্ছে ডুয়াল নেচার। ডুয়াল নেচার থেকে কি কত নম্বর আসে দেখো, ডুয়াল নেচার থেকে আসছে একটা শর্ট কোয়েশ্চেন। আর কি আসছে, আর কিচ্ছু না, একদম আসছে 3 নম্বরের একটা কোয়েশ্চেন। 3 নম্বরের কোয়েশ্চেন কি আসতে পারে, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে 3 নম্বরের কোয়েশ্চেনটাকে খুঁজে বার করা চ্যাপ্টার থেকে। চ্যাপ্টারটাকে একদম যতগুলো টেস্ট পেপার কোয়েশ্চেন সবটা একদম ছেঁকে বার করে নিয়ে এসেছি আমি। দেখতে চেয়েছি যে কোন টপিকগুলো সব থেকে বেশি বার এসছে। দেখো সব থেকে আগে যেটা এসছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট কী করে একটা এর মধ্যে মেটাল রাখা হয়, তার মধ্যে যদি একটা যদি ফোটন এসে পড়ে সেখান থেকে কি হয় না হয়, এই পুরো জিনিসটাকে ফটো ইলেকট্রিক এফেক্ট, ওটা পুরো কার্যমূল্যে তোমাদের পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে কমপ্লিট ইকুয়েশন। দেখো ফটো ইলেকট্রিক এফেক্টের সঙ্গেই যেটা কি থাকে, আইনস্টাইনের ইকুয়েশন। আইনস্টাইন ইকুয়েশনের মধ্যে ওই যতটা এনার্জি এসে পড়ছে এইচ নিউ, সেখান থেকে কতটা কাইনেটিক এনার্জি যাচ্ছে, কতটা ওয়ার্ক ফাংশন হচ্ছে, সেই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে আমি বলছি। ওই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, ওখান থেকে নিউমেরিক্যাল না দিই, কিন্তু ওখানে কনসেপ্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে কি, ওয়েভ নেচার অফ পার্টিকেল। ঠিক আছে, ওয়েভ নেচার অফ পার্টিকেল মানে কি, ইলেকট্রনের জন্য কথা বলা হচ্ছে, ডি ব্রগলি ইকুয়েশন। এক্স্যাক্টলি এটার সঙ্গে এটা, এইখান থেকে যে ছোটো ছোটো থিওরিগুলো আসে, সেই জিনিসগুলো এক্সপ্লেনেশন টাইপের কোয়েশ্চেন আসে, সেই জিনিসগুলো তোমার জানতে হবে। ডি ব্রগলি ইকুয়েশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট এই টপিকের জন্য একদম ছেড়ে যাওয়া যাবে না। এই 3 নম্বরটা, এই যে কোনো একটা সব থেকে দেখো, সব থেকে বেশি আসে আইনস্টাইনের পোটেনশিয়াল ইকুয়েশন। এইখানে যতগুলো আমি চ্যাপ্টার লিখেছি, যতগুলো টপিক লিখেছি, 3 নম্বরের জন্য সব থেকে উঁচু দাবিদার হচ্ছে কিন্তু আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, ওই ইকুয়েশনটা কিন্তু, সেটা বাদ দিয়েও এই 3টে কোয়েশ্চেন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, রাইট? ওকে, আর কি আছে, মোটামুটি তো অনেকটা হয়ে গেল। অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই, তার আগে শুধু পড়বো যে অ্যাটম নিয়ে। দেখো অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই থেকে কি আসে, একটা ছোট কোয়েশ্চেন আসে, 2 নম্বরের একটা, 3 নম্বরের একটা, মানে একটা 2 একটা 3 এই আসে। দেখো হাইড্রোজেনের পরমাণুর বোর মডেল আসে, রাদারফোর্ডের মডেল আসে, আর আসে লাইন স্পেকট্রা। আর কি আসে, রাদারফোর্ডের মডেল বলতে রাদারফোর্ডের মডেলের যে শর্টকামিংস, ঠিক আছে, ওটার যে লিমিটেশন, রাদারফোর্ডের মডেলের মধ্যে কী কী ত্রুটি ছিল সেই জিনিসগুলো আসে, বোর্ড মডেলের ত্রুটিগুলো আসে। দেখো মডেল কি সেটা ইম্পর্টেন্ট না, মডেলের ত্রুটি কি বেশি ইম্পর্টেন্ট ফিজিক্সের কোয়েশ্চেন এই বছর থেকে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে ভালো করে পড়বে। আর লাইন স্পেকট্রা, একটা হাইড্রোজেন, সেখান থেকে যে স্পেকট্রামগুলো বেরোয়, মানে সেই লাইম্যান সিরিজ, বামা সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ, এই যে জিনিসগুলো, ওইগুলোর মধ্যে একটা জায়গায় থেকে একটা জায়গায় আসছে, মনে করো থার্ড থেকে ফার্স্ট অরবিটে ফিরে আসছে, বা সেকেন্ড অরবিট থেকে থার্ড অরবিটে যাচ্ছে, এই টাইপের যে প্রবলেমগুলো, কতটা এনার্জি বেরোবে এবং এনার্জির সঙ্গে সঙ্গে তার ফ্রিকোয়েন্সি কত বা তার তরঙ্গ দৈর্ঘ্য কত, সেই টাইপের প্রবলেমগুলোর কথা বলছি। ওই টাইপের প্রবলেমগুলো কিন্তু চলে আসবে, বা অ্যাটলিস্ট কিছু না হোক তোমাকে বার করতে দেবে, বা কিছু একটা অ্যাবস্ট্রাক্ট নাম্বার দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো ওই জায়গাটা কিন্তু ভালো করে করবে, লাইন স্পেকট্রাল প্রবলেম যেগুলো। ওকে চলো, এবারে আসছি কি, নিউক্লিয়াস। আগের বারের মতন এবারেও, আগে কি ছিল, একটা 2 নম্বর একটা 3 নম্বর। ধরো মনে করো ওখান থেকে 3 নম্বর চলে এলো, তাহলে 2 নম্বর কোথা থেকে আসবে, 2 নম্বর এখান থেকে আসবে। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাস ডিফেক্ট, ভর ত্রুটি। সেটা কি জিনিস, সেটা হচ্ছে ওই, তোমার মনে আছে হয়তো, ওই দেখো ওই অ্যাটমস এন্ড নিউক্লিয়াস খুব বড় টপিক, এগুলো সাজেশন করাতে কিন্তু আমি ওই জিনিসগুলো খুব একটা বলতে পারবো না। ওই জন্য তোমাদের জন্য পরে ভিডিও আসবে, সেটাকে দেখতে হবে তোমাদেরকে। তারপর আছে কি, বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তির সঙ্গে কিন্তু ভর ত্রুটি কিন্তু জড়িত। আর কি আছে, ফিশন আর ফিউশন। ঠিক আছে, ফিউশন কি, যে একটা হচ্ছে জোড়া আর একটা হচ্ছে ভাঙা, এই কিভাবে হয়, কখন হয় এবং কার জন্য কোনটা আগে লাগে, ফিউশনের জন্য ফিউশন আগে লাগে না ফিউশনের জন্য ফিশন আগে লাগে, সেই জিনিসপত্রগুলো কোয়েশ্চেনগুলোকে ভালো করে করবে। তো এইটাই হয়ে যাবে কিন্তু। আর রেডিওঅ্যাক্টিভিটির সঙ্গে আর কি আসবে, হাফ লাইফ। ঠিক আছে, অর্ধায়ু, সেটা কি করে আসতে হয়, তার ডেরিভেশনটা, ওয়েভলেন্থের সঙ্গে সম্পর্কটা, ওইটাকে ভালো করে করবে। আরেকটা জিনিস সেখানে বলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, লিখে দিই।
তেজস্ক্রিয়তা আগে যেরকম আসতো এখান থেকে কিন্তু এখন কোয়েশ্চেন আসা কিন্তু অনেকটা কমে গেছে লাস্ট কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি। আগে ওই টাইপের কোয়েশ্চেনগুলো খুব আসতো। আর কি রিয়াকশন আসে। রিয়াকশন মানে কি? রিয়াকশন মানে ধরো একটা আলফা পার্টিকেল বেরিয়ে গেল, একটা বিটা বেরিয়ে গেল, একটা গামা বেরিয়ে গেল, বা দুখানা আলফা বেরিয়ে গেল, তারপরে দুটো বিটা, একটা বিটা ওর মধ্যে অ্যাড হলো কিছুটা, তারপর গামা বেরিয়ে গেল। এই টাইপের যে সমস্ত রিয়াকশনগুলো হয় যেগুলো তোমাদের ক্লাস 10-এও ছিল, সেই রিয়াকশনগুলোকে ভালো করে দেখে যাবে। ঠিক আছে, ওখান থেকে একটা ধরো a + b = c + x, এক্সটা কি সেটা তোমায় বার করতে হবে। ঠিক আছে, এই টাইপের প্রবলেমগুলোকে ভালো করে দেখে যাবে। আর কি আলফা বিটা গামা এই তিনটের পার্থক্য। ঠিক আছে, আলফার ধরো যা হোক তুমি দেখতেই পাবে বই খুললেই, একটা এই মিস করতেই পারবে না, বই খুললেই দেখবে আলফা বিটা গামা এই তিনটের ডিফারেন্স পার্থক্যটা খুব সুন্দর করে লেখা রয়েছে এবং প্রায় 12টা ভাগে 13টার মতন পয়েন্ট লেখা রয়েছে। সেখান থেকে 4-5টা পয়েন্ট একদম সহজ সিম্পল, সেগুলোকে ভালো করে পড়ে নেবে, ব্যাস ওখান থেকে কোয়েশ্চেন তুমি কমন পেয়ে যাবে। আশা করি তোমাদের কনফিডেন্সটা মোটামুটি বুস্ট হচ্ছে। ঠিক আছে, তার কারণ মোটামুটি দেখো এই টপিকগুলোকে করে নাও, তুমি 60% তো অ্যাসিওর পাবে যদি তুমি ঠিকঠাক করে করে আসতে পারো। আর তুমি যদি ঠিকঠাক করে যদি লিখেও যদি আসতে পারো, ঠিক আছে, দেখো যতটা তুমি পড়বে তার মানে এই নয় ততটা তুমি লিখেও আসতে পারবে। পড়া লেখার মধ্যে অনেকটা তফাৎ, তাই জন্য বলি তোমাদের প্র্যাকটিস করে বারবার লিখতে। বাট যাদের একদম সময় নেই, একদম পরীক্ষা সামনে নিঃশ্বাস নিচ্ছে, আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে কখন গিয়ে পৌঁছাবে, সেই সময়ের জন্য তোমাদেরকে বলে রাখছি যে এই টপিকগুলোকে দেখে যাও, পাস তো তুমি করেই যাবে, তার থেকে বেশি কিছু ভালো কিছু হয়ে যেতে পারে। ধরো 60% থেকে 70% বা 80% পেয়ে যেতে পারো। তবুও বলবো যে ফিজিক্সের যদি সাজেশন যদি ফলো করো তাহলে কিন্তু চান্সেস কিন্তু কম যায় নাম্বার পাওয়ার। তুমি যদি সব পুরো বই থ্রু আউট পড়ে যাও তাহলে কিন্তু চান্সেস হয় 90% পেয়ে যাওয়ার, কিন্তু আমাদের টার্গেটটা 90% পাওয়া না। আজ অ্যাটলিস্ট এই সময়কার দিনে দাঁড়িয়ে তোমাদের ফিজিক্সের অবস্থা সব চ্যাপ্টার থেকে বেশি খারাপ আমি দেখেছি। ম্যাথস অনেকের মোটামুটি ঠিক আছে, কেমিস্ট্রি ঠিক আছে, যাদের বায়ো বা কম্পিউটার তাদের ঠিক আছে, ফিজিক্সে কিন্তু সবাই কিন্তু মোটামুটি টেস্টে দেখে দেখেছি 70%-এর তলায় নাম্বার পেয়েছো। সবাইকে বলছি 80% নাম্বার পার্ট যদি তোমাদের এম হয়ে থাকে তাহলে এই যে সাজেশনগুলো দিলাম এই সাজেশনটা কমপ্লিটলি তুমি দেখে যাও, ব্যাস তোমাকে আর দেখতে হবে না, তুমি 80% তো মিনিমাম পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি শুধু জাস্ট পড়ে গেলে বাট লিখে আসতে পারলে না, তার দায়িত্ব নিতে পারবো না, তাহলে কিন্তু 60% দিকে আটকে যেতে পারো। বাট তবুও বলবো এখান থেকে কোয়েশ্চেন কিন্তু পেয়েই যাবে। আমি প্রত্যেক বছর, আমি ইউটিউবে খুব নতুন, কিন্তু যবে থেকে আমি পড়াচ্ছি তবে প্রত্যেক বছর আমি যে সাজেশনগুলো বানাই সেই সাজেশনগুলো কিন্তু প্রত্যেক বছর থাকে, যারা আমার এক্সপিরিয়েন্স তাদের থেকে জেনে নিতে পারো। বাট আবারও বলবো যে সাজেশন দেখো, কিন্তু তার সঙ্গে যদি সময় পাও আরও বেশি জিনিসপত্র পড়ার চেষ্টা করো, রিস্ক নিও না। বাট স্টিল তবুও বলবো সাজেশন আসে, সাজেশন মেলে, সাজেশন লাগে, সাজেশন বানাতে হয়, তার জন্য আলাদা করে সময় দিতে হয়, সেই সময়টা দিয়েছি আমি তোমাদের জন্য। আচ্ছা চলো আর কথা বলবো না, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করি। সেমিকন্ডাক্টরে কি পিএন জাংশন ডায়োড আসে, পিএন জাংশনের কি করে কাজ করে, ঠিক আছে, ডিপ্লিশন লেয়ার কি করে হয়, মাঝখানে তারপর ফরওয়ার্ড বায়াস কি করতে হয়, রিভার্স বায়াস কি করতে হয়, তারপর ডিপ্লিশন লেয়ারে কি অবস্থা হয়, কন্ডাকশন কি করে হয়, সেই পার্টটা পুরোটা পড়বে। তারপরে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম মানে হচ্ছে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, তার গ্যাপটা কার জন্য কতটা, যদি কন্ডাক্টর হয় তার জন্য কতটা, যদি ইনসুলেটর হয় তার জন্য কতটা, যদি সেমিকন্ডাক্টর হয় তার জন্য ব্যান্ড গ্যাপ কতটা, এই জিনিসগুলোকে কিন্তু ভালো করে পড়বে। তারপরে হচ্ছে ইন্ট্রিনজিক অ্যান্ড এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, এখানে একটু বাংলা টাইপিং একটু অসুবিধা হয়েছে। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে যে সেমিকন্ডাক্টর ডোপিং করা হয়েছে আর যে সেমিকন্ডাক্টর ডোপিং করা হয়নি, তাদের মধ্যে বেসিক তফাৎগুলো কি কি। ডোপিং যদি করা হয় তখন কি দেওয়া হয়, মানে ধরো যদি আমাকে পি টাইপ বানাতে হয় তাহলে কীভাবে ডোপিং করবো, যদি এন টাইপ বানাতে হয় তাহলে কীভাবে ডোপিং করবো, এই টাইপের কোয়েশ্চেনগুলো ছোটো ছোটো কোয়েশ্চেন কিন্তু আসে। ওকে, তাহলে মোটামুটি সেমিকন্ডাক্টর হয়ে গেল। আর কি বলতে হবে এখান থেকে, লজিক গেট। লজিক গেটে কি করবো, অ্যান্ড অর নট, এদের প্রত্যেকের ট্রুথ টেবিল চাই, ট্রুথ টেবিল চাই। আর কি ইউনিভার্সাল লজিক গেট, যেমন নট গেট আর নট গেট না, নর গেট আর ন্যান্ড গেট। শর্ট কোয়েশ্চেন আসে এখান থেকে, কি আসে যে একটা অর গেট বানাতে গেলে কতগুলো নর গেট লাগবে, বা একটা অ্যান্ড গেট বানাতে গেলে কতগুলো ন্যান্ড গেট লাগবে। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু জাস্ট চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে, বা গুগল করে নিও, যেইভাবে ইচ্ছা এই কোয়েশ্চেনগুলো কিন্তু মিস করা যাবে না। আচ্ছা, এই জিনিসগুলো হয়ে গেল। তারপরে কি আছে, তারপরে আসে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেমটা এত সোজা একটা টপিক, ওখান থেকে দেখো কমিউনিকেশন সিস্টেম থেকে কি আসে, একটা 1 নম্বরের কোয়েশ্চেন আসে, একটা 2 নম্বরের কোয়েশ্চেন আসে, মাত্র 3 নম্বরের কোয়েশ্চেন আসে, কিন্তু চ্যাপ্টার থেকে এই জাস্ট দুটোই কোয়েশ্চেন আসে। একটা কি ধরো ছোট কোয়েশ্চেন একটা দিয়ে দেয় যে অ্যান্টেনা কাকে বলে, দ্যাটস ইট। তুমি বই খুলে প্রথমে পেয়ে যাবে অ্যান্টেনা কাকে বলে। আর একটা টাইপের কোয়েশ্চেন দিয়ে কীরকম বলো তো, যে মনে করো এই পৃথিবীর ওপরে একটা কৃত্রিম উপগ্রহ রয়েছে, তো তার কভারেজ এরিয়াটা কত, মানে এ যদি এই হাইট ওপরে থাকে তো কত দূর এরিয়া অবধি আমি
কমিউনিকেশনটা পাবো। ধরো তুই একটা স্যাটেলাইট লঞ্চ করতে সেই স্যাটেলাইটের কভারেজ কতটা জায়গা জুড়ে ও কাজ করবে, দ্যাটস ইট। কমিউনিকেশন সিস্টেম থেকে এই দুটো কোয়েশ্চেন করে যাও, তার মধ্যেই থেকে দেখবে 3 নম্বরতে 3 নম্বরই কমন পেয়ে যাবে, কারণ এর বাইরে তেমন একটা কোয়েশ্চেন আসে না। যাকগে, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আশা করি সাজেশনগুলো তোমরা ভালো করে পেয়েছো। তোমরা যদি মানে পড়াশোনা করতে চাও, পড়াশোনা শুরু করার কিন্তু এখনই আদর্শ সময়। যদি ভেবে থাকো যে যাওয়ার হয়ে গেছে, আমরা ফিজিক্সটা পাস করতে পারবো না, বাদ বাকি অন্য সাবজেক্টগুলোতে মেকআপ করে দেবো, না, ফিজিক্স তোমাদের কিন্তু সারা বছর ধরে তোমরা অনেক পড়েছো। জাস্ট নিজের উপর আস্থা রাখো, নিজের উপর ভরসাটা রাখো, পড়া শুরু করো। আর এই ভিডিওটা দেখে এই যে টপিকগুলো বললাম এগুলো আগে পড়তে শুরু করো, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার কিন্তু খুব পরীক্ষা ভালো হবে। আর যদি ভিডিওটা ভালো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে, তোমাদের বন্ধু-বান্ধব হেল্প করার জন্য এই ভিডিও তাদের মধ্যে পাঠিয়ে দাও এবং সবাই মিলে ভালো রেজাল্ট করো। আই উইশ ইউ অল দি বেস্ট। থ্যাংক ইউ।